আমি তো চলে এলাম মেগাস্টারের খোঁজে। মেগাস্টার কেমন আছে, কিভাবে দিন পার করছে, সব কিছুই জানবো আজকে। আপনার বাসায় আসার পর যেটা মনে হচ্ছে, নিচে থেকে যখন ঢুকছিলাম, মানে পুরোটাই মনে হচ্ছে আমি একটা রিলের দুনিয়ায় আছি। আমার যেমন ইচ্ছা ছিল, এই ইচ্ছাকে বাস্তবায়ন করেছে আমার বেটার হাফ, মানে আমার যিনি স্ত্রী। শি ওয়ান্টেড দ্যাট আমি যে একজন অ্যাক্টর, এটা যেন যে কেউ ঘরে ঢোকার সাথে সাথে অনুভব করতে পারে যে নো ম্যাটার হোয়াট ইজ দি টাইম, মানে কোন প্রজন্ম, এই প্রজন্ম, সেই প্রজন্ম, যে সমস্ত কনফিউশন তৈরি হয় আর কি, তো সেদিক থেকে যেন ঘরে ঢুকলেই বুঝতে পারে যে একজন ফিল্ম অ্যাক্টরের বাড়িতে ঢুকছি। মানে এটা কি আপনার বাসায় একদম টপ টু বটম শুধু আমরা এই একটা মিউজিয়ামের মতো পাচ্ছি? এক্স্যাক্টলি, মানে লোকে বই পুস্তকে লেখে, আমি যেহেতু ছবির মানুষ সেই জন্য আমি ছবির মাধ্যমে আমার এই নায়ক উজ্জ্বলকে এখানে উপস্থাপন করেছি। উঠতে উঠতে যেটা মনে হলো, আপনি যেটা বলছিলেন যে একজন চিত্রনায়কের জীবনসঙ্গী কিভাবে তার সারা জীবনের কর্মকে ফ্রেমে বাঁধাই করেছে। আবার আমরা উপরের দিকে উঠছি, আসলে এই জীবন চলার পথে বা জীবনের উপরের ধাপে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের একজন সঙ্গী পেয়ে আপনি কতটা ভাগ্যবান মনে করেন নিজেকে? এটা তো ছবিগুলো এই সাজানোই তো বলে দিচ্ছে যে আমি ভাগ্যবান। এই ভাগ্য তো সবার নাই, আর হয়ও না। কেমন? আসলে এই জীবনের চড়াই উতরাই তো সবারই থাকে, তো সেই ক্ষেত্রে আসলে এই যে উপরের ধাপে যাওয়ার যে প্রসেস, এইটাকে আপনি কিভাবে দেখেন? বা বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা জিনিসেরই একটা হোমওয়ার্ক দরকার। আপনি যে এখন আমার এখানে আসবেন, এটা কিন্তু আজকে এই মুহূর্তের জন্য না, এটার জন্য আমাদের একটা প্রিপারেশন ছিল, একটা প্ল্যানিং ছিল। সেই প্ল্যানিংটাকেই এখন আমরা কার্যকর করছি। জীবনটাও সেরকম একটা প্ল্যানিং। চলেন, পরে আরও অনেক কথা হবে। চল। ভাইয়া, উপরে আসার পরে তো মনে হচ্ছে আমি আপনার সেই পিঞ্জর সিনেমায় চলে গেছি। দেখো, পিঞ্জর ঠিক সেই পাখি যেরকম খাঁচার মধ্যে, সেরকম কিন্তু সিনেমার জীবনটা কিন্তু এরকম খাঁচাবদ্ধ না। আমরা ওয়াইড লেন্সে সবসময় চলে কাজ করি প্রকৃতির সঙ্গে। যেমন আউটডোরে যে আমরা যে শুটিং করি, সেই আউটডোরে গেলে পরে আমরা কি দেখি, সেখানে পাখি, গাছপালা, নদী, মানে বিভিন্ন রকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা হয়তো একটা রোমান্টিক গান পিকচারাইজ করি, নাটক করি, দৌড়াদৌড়ি করি, ঝাপাঝাপি করি, রোম্যান্স করি, এর তো শেষ নেই। সুতরাং প্রকৃতি আমাদের খুব কাছাকাছি। আজকে এই সময়ে তুমি আমাকে জিজ্ঞেস করলে না যে কী করেন অবসরে, অবসরে করছো যখন করার থাকে না, তখন প্রকৃতির এই সমস্ত পাখি, এই সমস্ত গাছপালা, আকাশ বাতাস সব মুগ্ধ করে, সব আরাম দেয়। আমরা কিন্তু আসলে ঢাকার বুকে এই প্রকৃতির সব ধরনের ছোঁয়া পাবো, এই ধরনের পরিবেশ তৈরি করা খুবই কঠিন। সেই জায়গা থেকে আসলে আপনি এই অসম্ভবকে সম্ভব করে রেখেছেন। আমি অসম্ভবকে সম্ভব করিনি, এইটা কিন্তু আমার লালিত স্বপ্ন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে, ঠিক এই দিনের কথা চিন্তা করেই কিন্তু এগুলোকে আমি তৈরি করেছিলাম। তখন কিন্তু আমি তোমার মতো যুবক ছিলাম, তখন আমার স্বপ্ন ছিল, কল্পনা ছিল, এবং হিরো যেহেতু একটা হিরোইক বিষয় আছে। এখানে তাকিয়ে দেখো, সব বিল্ডিং কিন্তু সব এখন ইটের জঙ্গল। একমাত্র আমার এই বাড়িটাই ঠিক সেইভাবেই আছে। বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা একটা সেলফ কন্টেইনড একটা হাউস, এবং ভিতরে এসে তো তোমরাই প্রশংসা করছো। এর প্রশংসার দাবিদার শুধু আমি একা না, এই প্রশংসার দাবিদার অবশ্য ঘরের যিনি কর্ত্রী এবং আমার বেটার হাফ, জীবনসঙ্গিনী, উনি এই স্বপ্নকে আরও বাস্তবায়নে আমাকে সাহায্য করেন। না, এটাই আসলে আমরা আসার পরে দেখছিলাম যে চারপাশে সব উঁচু বিল্ডিংয়ের মাঝে আপনারটা একটু আইকনিক। চলুন আমরা উপরের দিকে যাই। সব কিছু একদম ছবির মতো, মানে আপনার বাস্তব জীবন পর্দা জীবনের সঙ্গে একদম মিলিয়ে রেখেছেন আপনি। চলো বসে আমরা কিছুক্ষণ আড্ডা মারি। আমরা যারা শিল্পী, কেমন এটা একটা মেক বিলিভের ওয়ার্ল্ডে কাজ করি,
এবং এটা করতে 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 দীর্ঘ যুগের পর যুগ আমাদের কিন্তু একটা পর্দায় ইমেজ তৈরি হয়েছে, সেটা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে। দর্শকরা আমাদেরকে পর্দায় দেখতে দেখতে তারা মনে করে যে এরা বোধহয় কোনো সুপার হিউম্যান বিং, এরা লার্জার দেন হিউম্যান বিং। আসলে তো তা নয়। এরকম কিন্তু অনেক ছোটোখাটো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে। এই যে ছোট ছোট জীবনের গল্প শুনতে গিয়ে আমার খুব ইচ্ছে করছে আপনার শৈশবটা জানতে, আসলে আপনার বেড়ে ওঠা কেমন ছিল। প্রত্যেকেই তো আমরা ছোটবেলায় ফিরে যাই, আপনি ফিরে যান কি না? এখন এই মুহূর্তে যখন তোমার সঙ্গে কথা বলছি তখন তো আমি হারিয়ে যাচ্ছি সেই প্রথম দিন যখন আমার ছবির মহরত হয়েছিল সেখানে, আবার সেখান থেকে ফেরত হয়ে চলে যাচ্ছি। আমি কখনো টেলিভিশনে স্টার ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি আমি এসএ মলের ছাত্র ছিলাম। এসএ মলের যে মঞ্চ নাটকের সেখানকার কথা মনে পড়ছে, টিএসসির কথা মনে পড়ছে। একটা সময় ছিল রেডিওতে কিন্তু নাটক হতো, সেখানেও আমি অভিনয় করেছি, আমার সেই অভিজ্ঞতা আছে। শৈশবটাতেও যেটা ছিল সেটা তো একটা এলোমেলো অগোছালো কাল্পনিক একটা চিন্তা থাকে, কারণ তখন তো আমরা অভিভাবকের দ্বারা নিয়ন্ত্রিত। আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে আপনার শুরুটা তো আমরা একটা পারিবারিক সিনেমার মাধ্যমেই পেয়েছি, পারিবারিক সিনেমার এক জনপ্রিয় মুখ হিসেবে আমরা আপনাকে পেয়েছি। আসলে আপনার পরিবারটা কেমন ছিল, আপনার এই কাজের সঙ্গে আপনার পরিবারের সাপোর্ট কেমন ছিল? থাকে না ছোটোবেলায় বা আপনাদের যে সময় আসলে পর্দায় আসা সেই সময় ফ্যামিলি অনেক বেশি কনজারভেটিভ থাকতো, আপনার ফ্যামিলিটা আসলে কেমন ছিল? আমাদের কনজারভেটিভ ফ্যামিলি তো অবশ্যই না, মধ্যবিত্ত পরিবারের আমরা। আমার আব্বা ডাক্তার ছিলেন এবং আব্বাকেও সেই সময় রেলওয়েতে উনি ডাক্তার ছিলেন। রেলওয়েতে সব জায়গায় এটা মানে এই প্রজন্মের লোকেরা জানে না, বাংলাদেশের রেল কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা ছিল। এখন যেরকম আমাদের রাস্তাঘাট হয়ে গেছে, বিভিন্ন ব্রিজ হয়েছে, তখন সেরকম ছিল না। রেলপথটাই ছিল মূলত সবচাইতে প্রধান যোগাযোগ ব্যবস্থা সারা দেশব্যাপী। তো সেই ক্ষেত্রে রেলওয়ের যারা লোকজন কর্মকর্তা ছিলেন তারা ওই যে সমস্ত জায়গায় কাজ করতেন সেখানে তাদের আবার এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো। তো আব্বা ওখানে রেলওয়ের নাটক হতো, সেই সব নাটকে ছোটোখাটো রোল টোলও করতে দেখেছি, আমার স্মৃতিতে এটা মনে পড়ছে। তো সেখান থেকে হতে পারে জেনেটিক্যালি আমি হয়তো সেটা ইনহেরিট করেছি এবং পরবর্তীতে সেটা হয়তো আমি প্রস্ফুটিত হয়েছে থ্রু মাই এক্সপিরিয়েন্স, থ্রু মাই নার্সিং। কিন্তু যে ছোটোবেলায় যে আমি একেবারে মানে অভিনেতা হব কিংবা বড় কিছু, এটা শখে যেরকম হয়, আরও যেরকম আমাদের ছোটোবেলায় সেটা এখন আর হয় না। পাড়ায় পাড়ায় আমাদের ওই মঞ্চ নাটক হতো, বছরে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হতো, সংস্কৃতির অনুষ্ঠান হতো, ঘর বাড়ি থেকে চকি নিয়ে মঞ্চ তৈরি করা হতো, মাদের শাড়ি নিয়ে উইংস তৈরি করা হতো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো একটা আর্টিস্টের কোনো একটা ছবি টবি নেচার টেচার দিয়ে একটা তৈরি করা, সেখানেই নন প্রফেশনাল ছেলেপেলেরা মিলে টিলে একটা নাটক টাটক, সিরাজদৌলা কিংবা তিতুমির এই ধরনের নাটক টাটক করা হতো। সেখানে আবার রাজা বাদশার ড্রেস ট্রেস পরে টরে সব নাটক হতো। আমি সেসব জায়গাতেও ছোটোবেলা থেকে পার্টিসিপেট করতাম। কিন্তু একটা কথা অকপটে স্বীকার করছি, কখনোই ভাবিনি যে আজকে আমার পরিচয় যেটা, সেই পরিচয়ের জন্য আমি কর্ম করছি। কিন্তু ভাই আমি আসলে যেটা জানি আপনার সম্পর্কে, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আপনি নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের আরেক খ্যাতিমান অভিনেত্রী সুজাতা কিন্তু সেই সময় আপনার সহ অভিনেত্রী ছিল। আপনাদের সেই সময়গুলো আসলে কেমন ছিল? আসলে সুজাতা সহ অভিনেত্রী তো ছিল না তখন। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যারা ইউনিভার্সিটিতে তখন নাটক করতাম, মেয়েরা তো অভিনয় করতো না, আমরা ছেলেরা অভিনয় করতাম কিন্তু মেয়েরা তো করতো না। এখন মেয়েদেরকে খুঁজতে গিয়ে এই প্রফেশনাল নাটকের কিংবা সিনেমার শিল্পীদেরকে আমরা হায়ার করে নিয়ে আসতাম। সেইখানটা তখন তো সুজাতা রূপবান কন্যা খুব টপ ফর্ম তার। সেই সময়ে সুজাতাকে নায়িকা করা হয় একটা নাটকে, তারপরে রানী সরকার ছিল আর একটা নাটকে, রুবিনা বলে একটা হিরোইন ছিল তাকে একটা নাটকে। এইভাবে আমরা বিভিন্ন নাটকে নিয়ে আসতাম। এবং ইউনিভার্সিটির দুটো গ্রুপ ছিল, একটা হলো মুনির চৌধুরীর গ্রুপ আর একটা হলো আসকার ইবনে শাইকের গ্রুপ। ওনারা ইউনিভার্সিটির দুটো গ্রুপের মানে তাদের সব শিষ্য ছিল আর কি। তা আমি ছিলাম
আশকের ইবনে শাইখের গ্রুপের। যেমন আমি একটু বোঝার জন্য বলতে চাই, মুনির চৌধুরীর গ্রুপে ছিলেন নামিন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার তো ওনার বোন ছিলেন, তারপরে আতাউর রহমান, তারপরে আলী জাকের, এই জাতীয়। আর আশকার ইবনে শাইখ স্যারের ছিল আবদুল্লাহ আল মামুন, সিডনি, বুলবুল আহমেদ, আমি, এই ধরনের আমরা নাটকের তার শিষ্য ছিলাম। এখন আমার যখন ইউনিভার্সিটি ক্যারিয়ার শেষ হয়ে যায়, হওয়ার পরে আমি টেলিভিশনে মানে অভিনয় করেছি যেগুলো, সেগুলো ছিল হয়তো ইউনিভার্সিটি ফোরামের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে একটা অংশ নাটক আছে, সেই নাটকে হয়তো অভিনয় করেছি, কিন্তু দিজ আর নট ইনসিগনিফিক্যান্ট অর দিজ আর নট রেকর্ডেড প্রপারলি। তো আমাকে ওই কারণে স্যার জানে যে আমি ভালো অভিনয় করি, আমি নাম উল্লেখ করতে চাই না, একজন বড় প্রযোজক তখনকার ভীষণ টপ, উনাকে উনি গিয়ে পরিচয় করিয়ে দিলেন, যে আমার নাম বললেন এবং বললেন যে ও অভিনয় জানে, অনেক নাটক করেছে, ওকে আপনি নাটকে নেন। তো সে কথা বলার পরে আমি এই যে কথাটা এখন আপনি বললেন যে আপনার মধ্যে ফিলিংসটা কি, তো আমি তো আসলে নায়ক, আমি তো চিন্তা করলাম যে আমাকে প্রথমেই উনি এত বড় একজন প্রডিউসার ডিরেক্টর, উনি আমাকে নায়ক দিবে, আচ্ছা নায়ক না দিক, তাহলে সহনায়ক তো অবশ্যই আমি পাবো। এটা আমার মানে চিন্তায় ছিল আমার, যে আমি অন্তত এটা তো ডিজার্ভ করি। এমন করতে করতে যেদিন আমি গেলাম, বললো যে ঠিক আছে আপনি আসেন। আসার পর দেখি উনি ওই উঠে নামে, চারতলায় নামে, তখন ওই যে ডিআইটি বিল্ডিং ছিল বিটিভির, আমাদের স্টেশনটা টেলিভিশনের অফিস ছিল চারতলায়, উনি উঠে নামে কিন্তু আমাকে কোনো কথা বলে না। আমি দেখি কী মুশকিল, আমার সঙ্গে কথা বলে না, সবাই রিহার্সালে টাইম হয়ে গেছে, রিহার্সাল দিবে নাটকের, তখন নাটকের রিহার্সাল হতো, তখন খুব সিরিয়াস ছিল, ধর এডিটিং ছিল না, ওয়ান গোতে রেকর্ডিং হতো, ওয়ান গোতে এই গট টু রেকর্ড দি এন্টায়ার ড্রামা, কেউ ভুল করলে আবার প্রথম থেকে রেকর্ডিং। এখন আমি চিন্তা করি কেন উনি আমাকে করছে না, কেন বলে না কেন। আমি ওনাকে বললাম যে কি হলো, আপনি আসতে বললেন যে আমাকে। তখন হঠাৎ উনি বলছেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই ক্যান অফার ইউ এ ক্যারেক্টার হুইচ ইজ মিউট। আপনি দাঁড়িয়ে থাকবেন, মিউট মানে একটা সংলাপবিহীন চরিত্র, হোটেলের রিসেপশন ডেস্কের পিছনে, রিসেপশনের পিছনে আপনি দাঁড়িয়ে থাকবেন, দিস ইজ দ্য ক্যারেক্টার আই ক্যান অফার। এই কথা শোনার সাথে সাথে মনে হলো হোল বিল্ডিং, আমরা যেরকম ছবিতে যে বিল্ডিং ভূমিকম্পে ভেঙে চুরে আমার মাথার উপরে আছড়ে পড়তেছে, লজ্জায়, অপমানে, ক্ষোভে, যন্ত্রণায়, কষ্টে, সব কিন্তু ভিতরে। তখনও আমার বাইরের এটার কোনো প্রকাশ নাই। উনি তো বলে চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এই যে কান্না শুরু হলো আমার, সারা রাত কাঁদতে কাঁদতে সকালবেলা উঠে আমাদের ওই ওস্তাদ ছিল নাজমুল হুদা বাচ্চু, তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি আমাকে অভিনয় শেখালেন কেন? বলে কেন, কি হয়েছে? আমি যে হয় নাই কিছু, শিখালেন কেন? তখন অলরেডি আমি এমএ পাস করে গেছি। তো বলে যে কি? আমি বললাম যে ঘটনা হচ্ছে, আমি আইদার আই উইল বি অ্যান অ্যাক্টর অর আই উইল লিভ অ্যাক্টিং, জীবনে কোনোদিন অভিনয় করব না, অথবা আমি অভিনয় করব, এইটা আই প্রমিসড টু মাইসেলফ। অ্যান্ড আর একটা প্রমিস ছিল, ওই প্রডিউসার যেদিন আমাকে অভিনয়ের জন্য অফার করবে সেদিন আমার মিশন সাকসেসফুল হবে। মানে নিজে নিজে এগুলো আমার কাছে আমি ওয়াদাবদ্ধ না, প্রতিজ্ঞাবদ্ধ, হুইচ ইজ ডেঞ্জারাস। মানে এটা মানে যে কোনো একজন লোকের জন্য এই ধরনের মানে চিন্তা করা, এটা একটা মারাত্মক ব্যাপার। তখন আমি গিয়ে এই যে ক্যারিয়ার শুরু করার জন্য গিয়ে বসা শুরু করলাম কোথায়? ডিআইটির সিঁড়িতে, যেখানে সবাই বসে থাকে,
ওই প্রডিউসাররা যায়, ছোটো খাটো রোলের প্রয়োজন পড়লে ডাক দেয়, আপনি আসেন, এবারে যেভাবে সবাই এখানে। এটা আমরা পরবর্তী সময় এফডিসিতে যেভাবে দেখতাম, এই যে এফডিসির ঠিক ওই জিনিসটাই ওইখানে ছিল। ডিফারেন্স হচ্ছে এখানকার যে ক্রাউডটা আর ওইখানকার ক্রাউডটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স ছিল। ওখানে শিক্ষিত ছেলে মেয়েরা তো না, ছেলেপেলে ইয়াং যারা চায় যে নায়ক হব কিংবা আমি অভিনেতা হব, ওরা ওখানে বসে থাকতো কিংবা সিঙ্গার হব। কিন্তু সিনেমার মতো ওই রকম না যে ইয়ে করার জন্য অনেক লোকজনকে নিয়ে আসলাম, ঠিক আছে, ক্রাউডের জন্য নিয়ে আসা, প্রোডাকশন ম্যানেজারকে বোঝানো হয় 100টা লোক নিয়ে আসো, গেট থেকে ধরে নিয়ে আসো। ইটস নট লাইক দ্যাট। এরপরে আবদুল্লাহ আল মামুন একদিন আমাকে ভাই কালকে শুটিং আছে। আমি চিন্তা করলাম কালকে শুটিং আছে, সিরাজদৌল্লাহ শুটিং, আনোয়ার হোসেন সিরাজদৌল্লাহ আমারে কোন পার্ট দিবে। আবার ওই একই আমার ভিতরের দ্বিধাদ্বন্দ্বে থাকতেন নিজে। একই দ্বিধাদ্বন্দ্ব যে মোহনলাল, মীর মদন না কার পার্ট, কারণ এর নিচে তো আমি নামতে পারতেছি না, সিরাজদৌল্লাহটা হোক, মীর জাফর তো হবে না, তাহলে পরে কি হবে, হিরো যেহেতু, তাহলে হয় মোহনলাল হবে, নাহলে মীর মদন হবে, যারা ইয়ার সঙ্গে সিরাজের সঙ্গে ছিল। তারাই বা হবে কি করে, এটাই বা আমাকে দেবে না। করার পরে সকালে গেলাম, যাওয়ার পরেই ক্যামেরাম্যান উনি ছিলেন, উনি বলল চলে, ডাইরেক্টর নাই ফাইরেক্টর নাই কেউ নাই, ক্যামেরাম্যান আমাকে নিয়ে শুটিং করতে গেল। গিয়ে সেলিউটিভ ফিগার আমার, মানে সানের এগেনস্টে আমাকে দাঁড় করিয়ে একটা খালি ফিগার দেখা যায় কালা, এই ফিগারটা শ্যুট করে সে নেচার টেচার নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইটা দিয়ে টাইটেল করার জন্য, মানে পুরা বাংলাদেশের একটা গ্রাম, নদী নালা, মানুষজন, এগুলোকে দেখানোর জন্য একটা শ্যুট করে এনে এটা টাইটেল করা হলো। এর উপরে টাইটেলের মধ্যে 1 নাম্বার নাম আছে আমার, আশরাফ আহমেদ। এটা ছিল বড় নাটক, বিটিভিতে কিন্তু 3টা বড় নাটক হয়েছিল। একটা সিরাজদৌল্লাহ, একটা মুখর রহমান বশীকরণ, আর একটা হয়েছিল লালন ফকির। ওই যেখানে আমি এক্সট্রাদের নাম্বার 1 ছিলাম, এখনো মনে আছে, 35 টাকা ছিল রেমুনারেশন, চেক পেতাম আমরা, 35 টাকা ওয়াজ দ্য লোয়েস্ট। লালন ফকিরের কিন্তু আমি আবার লালন মেইন ক্যারেক্টার। তো মানুষ যদি কিছু অর্জন করতে চায় তাহলে পরে ঠিক শুরুটা মেনে নিতে হবে যে এভাবেই এটা শুরু। ক্রিয়েটিভ জব, কিন্তু ক্রিয়েশনটা যেটা আছে এটা বের করার জন্য অনেক সাপোর্টিং হ্যান্ড লাগে। আজকে যে আমি এখানে কথা বলছি যত সাবলীল ভঙ্গিতে, সাবলীল ভাবে, আজ থেকে 50 বছর আগে তো সেটা ছিল না। আমি সেটা আমার ছবির প্রথম দিনের শুটিংয়ের গল্পটাতে শোনাবো। এখন এইখান থেকে আমার শুরু হয়ে গেল টেলিভিশন। এখন টেলিভিশনের পরের যে কাহিনী, সিনেমা, এটা কিন্তু ঠিক যেরকম মানুষের প্রমোশন হয় না চাকরিতে, আমার জীবনটা সেরকম। আমি 68-এ 69-এ ইউনিভার্সিটিতে নাটক করে আমি চলে গেলাম টেলিভিশনে, নাটক শুরু করলাম। টেলিভিশনের বছরখানেকের মধ্যে আমি আমার টার্গেটে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে সুভাষ দত্ত, উনি নূতন নায়ক, নর্মালি নূতন শিল্পীদের নিয়ে কিন্তু পরিচালক সুভাষ দত্ত কাজ করতেন। তার আবার যারা ওস্তাদ ছিল, এহতেশাম মুস্তাফিজ, তারা সব নতুন নতুন আর্টিস্ট নিত। উনাকেও নতুন হিসাবে নিয়েছে, উনি ছিলেন হলো আর্টিস্ট, তাকে বানিয়ে দিল কমেডিয়ান। পরবর্তীতে হি বিকেম এ ভেরি বিগ ডিরেক্টর সুভাষ দত্ত। মুস্তাফিজ, এহতেশাম আমাদের দেশের প্রথম দিকে যারা সবচাইতে কমার্শিয়াল নায়ক নায়িকা, রহমান শবনম, এটা উনাদের তৈরি করা। তারপরে গোলাম মুস্তফা, শওকত আকবর, খলিল, আজিম, সব ইনাদের ক্রিয়েশন। পরবর্তীতে ধীরে 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 এই সুভাষ দত্ত আবার কিছু, খান আতাউর রহমান কিছু, জহির রাহান কিছু মানুষকে নায়ক নায়িকা তৈরি করে। তো আমি সেদিক থেকে আমি যখন এই নাটকের মধ্যে এরকম একটু ফেমাস হলাম টেলিভিশনে, নতুন নায়ক খুঁজতে গিয়ে সুভাষ দত্তকে ইনফর্ম করলো যে এরকম একজন নতুন নায়ক খুঁজতে, সুভাষ দত্ত তার কাছে গিয়ে দেখা করো।
তো সুভাষ দত্তের ওখানে গিয়ে সেটা আর এক অভিজ্ঞতা আমার। উনি যাওয়ার পরে বলল যে ওনার যে ছবিটা ছিল বিনিময়, ওই বিনিময়ে সত্য সাহা হচ্ছে সঙ্গীত পরিচালক, তার স্ত্রীর নামে ছবিটা করা হয়, প্রযোজনা ছিল রমলা সাহা। উনি এই ছবিতে আমি ছাড়া আর সব জনপ্রিয় এবং ম্যাচিওর লোকজন, সৈয়দ শামসুল হক হলো এটার কাহিনীকার, সুভাষ দত্ত ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর সত্য সাহা, আর্টিস্ট আনোয়ার হোসেন, তারপরে কবরী, এই সব বড় বড় সব আর্টিস্ট। আমাকে প্রথমে সুভাষ দত্ত বলল 4টে অ্যাঙ্গেল থেকে 4টে ছবি নিয়ে আসো। এই যে যে আলোচনাটা হলো যে নিচের, এইটা আরো নিচুর লেভেলে গেলাম। এবার নতুন করে 4টে ছবি উঠায় নিয়ে আসতে হবে। সেই ছবি দেখার পরে উনি ডিসিশন নেবে যে চেহারা না করা যাবে কিনা। ওই সময় গেলাম ছোট ছোট রোল। আর এখন কি হচ্ছে, এত বছর টেলিভিশন সর্বত্র করার পরে এরপরে গেলাম আমি গিয়ে তো নিউ মার্কেটে আকস মামা একজন স্টিল ক্যামেরাম্যান ছিলেন, খুব ফেমাস। তার ওখানে গিয়ে 4টা ছবি আমি উঠালাম, পোর্ট্রেট। এই যে স্টিল, এই স্টিল থেকে আমি সিলেকশন হলাম। এখানেই শেষ না কাহিনী, তো সিলেকশনের এখানেই যে ধাপ শেষ হয়ে গেলো যেটা না। এরপরে শুরু হলো সুভাষ দত্তের সঙ্গে সম্পর্ক তৈরি। আমি ওনার ওখানে যাই সন্ধ্যার সময়, উনি চুপ করে থাকে, কোনো কথা বলে না। আমি তাকে সালাম দেওয়ার পরে বলে যে বসো। আবার 2-3 ঘন্টা কোনো আলোচনা নাই। 2-3 ঘন্টা পরে বললাম যে আমি এখন যাই, বলে যে এই দুটা শোনার জন্য আমি 6 মাস তার বাসায় গিয়েছি। এই 6 মাস মানে ঠিক আছে বসো, এবার যাও, ঠিক আছে যাও, এই আসো আর যাও। এই আসো যাওয়ার পরীক্ষা একটা মানুষের কি পরিমাণ ধৈর্য দরকার। একটা ইয়াং ছেলে, টেলিভিশনের স্টার, তাহলে পরে আমার মানে মাইন্ডসেট কি হচ্ছে। কিন্তু আমিও ছাড়ার বান্দা না। এরকম হতে 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 ডেট ঠিক হলো। এখন শুটিংয়ে যেদিন রাত্রি 10টায় যাব, ছিল আউটডোর শুটিং। এটা হলো ফিঞ্চিগঞ্জের সার কারখানা, ফার্টিলাইজার ফ্যাক্টরি। রাত্রি 10টায় ট্রেন। তা আমি গিয়েছি টেলিভিশনে, ন্যাচারালি টেলিভিশনের যারা তাদের আন্ডারে কাজ করেছি, তারা প্রডিউসার ডিরেক্টর, তাদের কাছ থেকে বলার জন্য যে আমি রাতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আমি যখন টিভিতে গেলাম, ওই যে একটু আগে বললাম যে আমার আর একটা প্রমিস ছিল। একটা তো ছিল আমি অভিনেতা হব, নাহলে অভিনয় ছেড়ে দেব। তা আমি তো অভিনেতা হয়ে গেলাম। আর একটা যে ছিল আমার, যে ওই প্রডিউসার যেদিন আমাকে অভিনয় করতে বলবে সেদিন আমার মিশন কমপ্লিট হবে। সিনেমায় যাচ্ছি এটা তো ব্যাপার আছে। ওই প্রডিউসার এসে আমাকে বললো যে বিকালে আশরাফ, আপনি তো বিকালে রিহার্সেলে আসবেন। তা আমি তার দিকে একটা ব্ল্যাঙ্ক লুক দিলাম, মানে স্মৃতিচারণ টাক 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 করে আমার ভিতরে। আমি উত্তর দিলাম যে আমি সবচাইতে হ্যাপি হতাম যদি আজকে বিকালে আসতে পারছি, কিন্তু আমি ভেরি সরি, আমি তো বিকালে আপনাদের দোয়া নিতে আসলাম, আমি ইয়েতে যাচ্ছি, আউটডোর শুটিংয়ে চলে যাচ্ছি, ছবি শুটিং করতে, প্রথম ছবি, তাই সবাই দোয়া দেবে। বলে বলেন কি, এখন এই চরিত্র কে করবে? বলে উনি বসে পড়ল নীরবে। আমি এইটা আর কোনো মানে এই যে ইনসিডেন্টসটা বললাম, ওই কথার সুর ধরে যে ছোট জায়গার থেকে শুরু করতে হয় প্রত্যেকটা মানুষের জীবনকে, এবং তার যদি সাধনা থাকে, তার যদি নিজের ভিতরে জিল পয়দা হয়, একটা যদি সে মনে করে যে না আমি হবই। ভাইয়া, আমি আপনার অনেক ধাপের গল্প শুনছি।
কখন কিভাবে আসলে আপনি নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ নিয়েছেন, সেটা ওভারকাম করেছেন। কিন্তু প্রথম যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, সেই সময়টা আপনার জন্য কেমন ছিল? সেই সময়টা বললে মানে অবিশ্বাস্য ব্যাপার, আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হয়। সুভাষ দত্ত কিন্তু খুব সিরিয়াস টাইপের একটা ডাইরেক্টর ছিলেন। মানে ক্যামেরার পেছনে তাকে সবাই পুরা ইউনিট ভয় পেত। মানে গালাগালি বকাবকি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমরা সেই সব গাল মন্দ কিন্তু অনেক খেয়েছি। তো প্রথম ক্যামেরার সামনে আসার গল্পটা এরকম একটা শট ছিল যে আমার ক্লোজে ধরা এবং ওই ফ্রেমের বাইরে থেকে একটা ফুল থ্রো করবে। ফুল থ্রো করলে আমি জাস্ট এরকম একটা লুক দেব, এখন যেরকম আমি দেখাচ্ছি। আসলাম, বসে আছি, চিন্তা করছি আর কি। তো এমন সময় তাহলে টুং করে একটা মিউজিক হবে, ক্যামেরার ফ্রেমের বাইরে থেকে একটা আমার সামনে ফুল ধরবে, ফুল ধরে কে দিল ফুল, আমি লুক দেবো আর কি। এই শটটা হলো এইটা। তাহলে শটটা কি হবে, এই মানে আমি চিন্তা করছি, হঠাৎ করে অ্যাকশন বললো, একটা মিউজিক হলো, টুং করে পড়লো, এই একটা লুক দিলাম, এই হলো শট। এখন যখনই ওই এরিফ্লেক্স ক্যামেরা, আমরা যে ক্যামেরায় তখন শুটিং করতাম, সেই 1970-র কথা বলছি, ক্যামেরা অন হলে এর একটা ভয়াবহ শব্দ আছে আর কি, কড়কড় কড়কড় করতে থাকে আর কি। এটা সাউন্ড প্রুফ না। ইনডোরে সাউন্ড প্রুফ ক্যামেরা থাকতো, কিন্তু আউটডোরে এরিফ্লেক্সে ডাইরেক্ট ওই যখন ফিল্মটা বেরোতে থাকে পেনিয়ানের ভিতর দিয়ে একটা শব্দ হয়। তো তখন হয় কি, নতুন আর্টিস্টদের জন্য ওই শব্দের দিকেই মনোযোগ চলে যায় আর কি। কড়কড় করে যেই ক্যামেরা বলে ঘুরতে থাকে, ক্যামেরা ডাইরেক্টর বলে অ্যাকশন, কিন্তু অধিকার কোনো মানে শর্ট শেষ, কাটেট যাও বা একাধবার আমি মনোযোগ দিয়ে একবার চেষ্টা করলাম, ফুল পড়লো আর মাথা নড়ে না, মাথা নড়লো এরকম মনের জন্য ঘাড় ধরে রাখছে আমার কেউ। আপনার এই প্রথম শটটার মানে একদম ফাইনাল হতে কতগুলো টেক দিতে হয়েছিল আপনাকে? 12টা। আমি টিভি স্টার তখন, খুবই মানে পজিশন আমার হাই, সেই মানুষের এলো এই দুর্দশা আমার। ফালায় মিউজিক চলে যায়, আমার ঘাড় আর নড়ে না, মনে হয় ঘাড় স্টিফ নেক হয়ে গেছে। এরকম করতে 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 প্রায় 12টা শটের পরে ওকে হয়, এবং যথাযথভাবে যে কথাটা বললাম, সুভাষ দত্তের যত রকমের বচন, পরিচালকের গাল মন্দ ভালো মন্দ মিশিয়ে সব হজম করে তারপরে এই মানে প্রথম শট ওকে হলো। পরবর্তীতে যখন নায়িকার সঙ্গে আপনার শট আসলো, মানে সেই সময় তো আসলে কবরী সুপারস্টার, তার মতো একজন আর্টিস্টের সাথে যখন আপনি স্ক্রিন শেয়ার করছেন, তখনও কি আপনার হাঁটু কাঁপছিল? হাঁটু কাঁপে না, মানে তখন তো প্রথম যে শট ছিল, ওই ডাইরেক্টররাও খুব কায়দা করে, নতুন আর্টিস্ট তো কায়দা করে বাঘের সামনে তো আর খাবার দিয়ে দিবে না, মানে অনেক খেলায় টেলায় তারপরে দিবে, একটু সহজ সরল করার, স্বাভাবিকভাবে আউটডোর পাবলিক অনেক লোকজন। তো শটটা ছিল এরকম যে আমি ওনাকে চিন্তা করছি আর কি, ওই যে মানে সে কোথায় নাই, বাসায় নাই, তো স্টপ গেটে উনি আসবে আর কি। তা আমার সঙ্গে তার কোনো মিলনের প্রথম প্রথম কিছু ছিল না। পরবর্তীতে যখন আমার ওয়াইফ যখন প্রেম করলো, তখন তো বোবা দূরে দূরে থাকে, তার যে সখী ওই তো কথা বলে, ও ই করে, ওকে দূর থেকে দেখি, কিন্তু আফটার দ্য ম্যারেজ তার তো অ্যাবসলিউটলি রোমান্টিক, একেবারে ধরে টরে জড়িয়ে টড়িয়ে করা, ওইসব করতে গিয়ে তো ভাই ভিতরে তো দগদগানি ছিলই, অনেক নার্ভাস, আর কবরীর মতো তখন একেবারে মারাত্মক। আর ও খুব ঠোঁটকাটা ছিল, একটু উল্টাপাল্টা হলে একটা কমেন্ট করবে, আর যে কমেন্ট শুনলে পরে যে কোনো নতুন ছেলে হলে তো তার অবস্থা কাহিল, আর পুরনোরা তো আর কমেন্ট করেন না, দুধের তো অ্যাডজাস্টমেন্ট। মনে পড়ে দুই একটা কথা? ওই যে বললাম যে রোমান্টিক সিন টিন যতগুলো, সেগুলো তো অনেক, ওই যে আমি ওকে লেখা শেখাচ্ছি, কথা শেখাচ্ছি, এইভাবে বলো, ওইভাবে বলো, সেইভাবে বলো, মানে খুব ইন্টিমেট ওয়েতে তাকে জড়িয়ে ধরে, তো সেগুলো করতে গিয়ে তো ভিতরে তো আমার দগদগানি ছিল, এটা বাইরে প্রকাশ পায়নি, তাহলে শর্টেজই হবে। ফারুক, আমি, জাফর ইকবাল,
এই তিনজন কিন্তু আমরা নূতন হিরো একসঙ্গে হই। সবগুলি নায়িকাই কিন্তু ছিল কবরী। তো নূতন শিল্পীদেরকে অ্যাকোমোডেট করার জন্য অতটা উনি নিষ্ঠুর নির্দয় ছিল না, কারণ তার সঙ্গে যেহেতু রোল করতে হবে, অভিনয় করতে হবে তার নায়ক, সেক্ষেত্রে শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, শি ওয়াজ ভেরি নাইস। আমি বলেছি অফ দি ক্যামেরা, মানে মেকআপ রুমে বসে আড্ডা হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা কমেন্ট করে বসলো যে এটা মানে টোটকাটা আর কি, এই অর্থে আর কি, জাস্ট জোক। আর যখন আপনি এই রোমান্টিক তকমার বাইরেও অ্যাকশন হিরো হিসেবে আসলেন, তখন আসলে কি চিন্তা করলেন যে এই যে নিজের সঙ্গে যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন সেইটাকে আবার নতুনভাবে দেখতে চেয়েছিলেন আপনি? নতুন ভাবে না, কিভাবে শুরু করেছিলাম সেই গল্পটা চলেন, আমার এখানে কতগুলি ছবি টবি আছে, এগুলো দেখলেই বুঝবেন যে সেই বিনিময়ের উজ্জ্বল আর অ্যাকশন হিরো নালিশের উজ্জ্বল, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। চলেন আমরা ওগুলো দেখি। চলেন আমরা একটু দেখি।